দেখুন, প্রথমে হচ্ছে শুভেন্দু অধিকারীর সেই কথা যে মুসলিম বিধায়কদের ক্ষমতা এলে চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা। হুমায়ুন কবির তার পাল্টা বললেন ঠুসো দেওয়ার কথা। তারপরে বললেন জাতিসত্তা আগে দল পরে। এইটা বলার পর একটা শোকজ, এবং তারপর হুমায়ুনের আবার আজকের বক্তব্য যে বক্তব্যে অনড় আছি। এরপরে একটাই প্রশ্ন হয় বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যে তাহলে শোকজ কি লোক দেখানো? এর আগে বারবার যেটা আলোচনা হয় ওই 70% আর 30% ওই ভাগীরথীতে কেটে ফেলার কথা, ভাসিয়ে দেওয়ার কথা। আমি বলছি বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, কিন্তু অ্যাকশন হয়নি। কোথাও কি এটা দলের স্ট্র্যাটেজি, হুমায়ুনকে মানে কিছুটা যাকে বলে লং রোপ সেই দিয়ে রাখা হচ্ছে? একেবারে প্রত্যেকটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে কিন্তু মানে চলছে। যখনই বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই, তার মানে যেই মুহূর্তে হিন্দু ভোটের পোলারাইজেশনের দিকে তাকিয়ে বিজেপি স্লোগান দিতে শুরু করলো, সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলো ভাই আমার কোর কনস্টিটুয়েন্সি চাই, ফলে চলো মানে মুসলিম ধর্মগুরুদের কাছে চলো। এবং সেই হিসেবেই ফুরফুরা শরীফের যাত্রা, মানে 9 বছর পরে ফুরফুরা শরীফের যাত্রা। ফলে পরিষ্কার, একদিকে যখন হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপি, আরেকদিকে মূল কনস্টিটুয়েন্সি মুসলিম ভোটের পোলারাইজেশনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশ্ন তুলেছেন যে ভাই গির্জাতে যখন যাই তখন তো প্রশ্ন করো না তোমরা, তো গির্জাতে যখন যান আপনি তখন তো আপনি বিজেপিকে পরাজিত করতে হবে সেই কথাটা বলেন না। গির্জাতে যখন যান তখন তো আপনি ইমাম মানে ইমামদের মতন ভাতার কথা বলেন না, মানে খ্রিস্টানদের জন্য। আপনি যখন গুরুদ্বারা যাই তখন কেউ কিছু বলে না, আর গুরুদ্বারা গিয়ে তো আপনি বিজেপিকে পরাজিত করার কথা বলেন না, একমাত্র মুসলিম ধর্মীয় স্থানে গিয়ে বলেন বা মুসলিমদের অনুষ্ঠানে বলেন। মুসলিম মানে 34% আছে জন্য সেই সংখ্যাটার দিকে তাকিয়ে আপনি বার্তা দেন, কিন্তু গুরুদ্বারাতেও গিয়ে বলেন না বা কোনো দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়েও বলেন না। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে হুমায়ুন কবির কেন এই ধরনের কথা মানে অবস্থান নিচ্ছে, বা হুমায়ুন কবিরের ব্যাপারে দল হঠাৎ করে একটা শৃঙ্খলা ভঙ্গের একটা নোটিশ জারি করলো, তারপরে তিনি ডিফাই করলেন, তারপরে তো দল কোনো ব্যবস্থা নিতে পারছে না। পারবে কি করে? যে রাজনৈতিক আবহটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে তৈরি করেছে, সেখানে মানুষকে আফিংয়ের মতন ধর্মের দ্বারা পরিচালিত করেছে। বহু সংখ্যক মানুষ এখন ধর্মের দ্বারা পরিচালিত। ফলে পরিষ্কার, আজকে যদি মানে ভরতপুরের বিধায়ককে হুমায়ুন কবিরকে যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে মুসলিম সমাজ সরে যাবে। সরাসরি কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার একইভাবে হুমায়ুন বলতে পারেন যে ভাই আমার দলের থেকে ধর্ম অনেক বড়, আমার জাতি অনেক বড়। এটা আমি নিশ্চিত 80-র দশকে বরকত গনিঘা চৌধুরী এই ধরনের কথা বলতেন না, তিনিও মুসলিম মানুষ ছিলেন। কিন্তু তাকে যদি 100 বার বলতাম আমি যে আপনি ধর্ম আর দলের মধ্যে কাকে চান, দেশ, অবশ্যই উনি দেশ এবং দলের কথাই বলতেন। পরিবর্তন হয়ে গেছে, পুরোটাই আমাদের আফিংয়ের মধ্যে আমরা ঢুকে গেছি। একই সাথে সুমনদা একই বলতে চাই যে হুমায়ুন কবিরের এই বলার পেছনে কিন্তু আরেকটা রাজনৈতিক সমীকরণ আছে। সেটা হলো যে পরিষ্কার মুর্শিদাবাদে কিন্তু অধীর চৌধুরীকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন, মানে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে মুসলিম জিগির তুলে, একেবারে পরিষ্কার এইখানে কিন্তু মুসলিম জিগির তুলেই একেবারে বলা যায় অধীর চৌধুরী যাতে বিধানসভায় না আসতে পারে, একেবারে কংগ্রেসকে মুর্শিদাবাদ থেকে মুছে দেওয়ার জন্যই কিন্তু এই জিগিরটা তোলা হয়েছে, যাতে করে মুসলিম ভোট ব্যাংক আবার কংগ্রেসের দিকে ফিরে না যেতে পারে। ফলে এটা সচেতন প্রয়াস আমি মনে করি যে কংগ্রেস থেকে মুসলিমরা যাতে দূরে থাকে, সেই কারণেই কিন্তু আরও অতিরিক্তভাবে কিন্তু হুমায়ুন কবির মানে পোলারাইজেশনের রাজনীতি করছে। আমার প্রশ্ন সেটা হলো যে দেখুন, এই সেকুলার ভাবনা চিন্তাটাকে যারা এগিয়ে নিয়ে যেতে পারতো সেই সিপিআইএম দল, তারা অতীতের মানে তাদের অতীতে অসংখ্য ভুল ছিল। যেমন মাদ্রাসার প্রশ্নে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্য, বা তিনি ব্যবস্থা নিতে পারেননি মাদ্রাসার বিরুদ্ধে, কারণ মুসলমান ভোটটা তখন সিপিএমের কাছে ছিল এবং মুসলমানদেরকে চটাতে চায়নি। তসলিমা নাসরিন যে সেকুলার প্রশ্নটা আসছে, তসলিমা নাসরিনের প্রশ্নে সিপিএম কেন চুপ ছিল? তার কারণ হলো মানে ওই মৌলবাদী মুসলিমদের সমর্থন যদি হারিয়ে যায়, তাহলে সিপিএমের ভোট ব্যাংকে নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু যে প্রশ্নটা আমরা রাখতে চাই সমাজ থেকে, মনে করি যে কংগ্রেস এবং সিপিএম যে মানে অবস্থান রাস্তার মধ্যে নেওয়া উচিত ছিল এই ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, উদার ভাবনার প্রশ্নে, সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে। যেমন আর একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই, আমার মতন অধ্যাপকরা তারা কেউ উপাচার্য হওয়ার জন্য, রাজ্য সরকারের উপাচার্য বা কেন্দ্রের উপাচার্য হওয়ার জন্য তারা তেল মাখছি আমরা। আবার একই সাথে যে যারা সকল গুণীজন
অর্থাৎ যারা মানে নাগরিক সমাজের মুখ, যারা কবিতা লেখেন, যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছেন, যারা সিনেমার আর্টিস্ট, তারা কিন্তু দেখুন এই ধর্মের যে একেবারে আফিংয়ের মতন আমাদের খাওয়াচ্ছে দুটো রাজনৈতিক দল। আপনি দেখুন নাগরিক সমাজ থেকে একটি প্রতিবাদ নেই, নাগরিক সমাজ থেকে একটি কথা নেই। আমি নাগরিক সমাজে আসবো, কিন্তু কারুর কাছে যাব না। না, তার কারণ হচ্ছে এখনো আমার একজন বক্তা বলেননি, আমি সরাসরি মানে ভেটো প্রয়োগ করে শুভময় মৈত্রকে ডাকবো। তার আগে আমি শুধু বিশ্বনাথদার কথা শুনতে শুনতে মনে পড়ছিল যে যার নামের সঙ্গে মৌলানা যুক্ত ছিল, মৌলানা আবুল কালাম আজাদ, তার সামনে যখন ধর্ম না দেশ প্রশ্ন এসছে, ধর্মকে সরিয়ে দেশকে বাঁচতে তিনি 2 সেকেন্ড দেরি করেননি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা বলছিলেন 80 দশকের রাজনীতির কথা বলছিলেন, গনি খান চৌধুরীর কথা বলছিলেন। না, আমি বলছি রাজনীতিটাই তো অন্যরকম ছিল। শুভময় মৈত্রের কাছে আমার এইটাই প্রশ্ন থাকবে যে সত্যি সত্যি ভোটের রাজনীতিতে বা রাজনীতির বড় ইস্যু হওয়ার ক্ষেত্রে ধর্ম এই রাজ্যে কোনো দিন, মানে সেটা 77 বলতে পারি, সেটা 2011 বলতে পারি, ক্ষমতা বদল বাদ দিন, ইস্যুর ক্ষেত্রে কখনো জমির লড়াই, কখনো হয়েছে সেটা ভূমি সংস্কার, কিন্তু সত্যি সত্যি ধর্ম কখনো বড় ইস্যু হয়ে দেখা গেছে? তার মানে সময়টা কি পাল্টাচ্ছে? যে শব্দটা বিশ্বনাথদা ব্যবহার করলেন, পরিবর্তন হয়েছে, ইস্যুগুলো পাল্টাচ্ছে শুভময়দা? একেবারে সুমনবাবু, মানে একেবারে সময়ের পরিবর্তন হয়েছে এবং মানে ভাগ্যিস এখনও আপনার ভেটো টেটো দেওয়ার ক্ষমতা আছে, না হলে ভোটের রাজনীতি যেদিকে যাচ্ছে তাতে আমাদের কথা বলার সুযোগ বারবার কমে যাবে। মূল কথা হচ্ছে যেটা প্রথম কিন্তু একেবারে গুলিয়ে গেলাম, সেটা হচ্ছে রাজনীতিবিদরা শয়তান। আমি এর তীব্র প্রতিবাদ করছি। রাজনীতির মানুষদের সঙ্গে যোগাযোগ আছে, ফিরদৌসও রাজনীতির সঙ্গে যুক্ত, অনির্বাণ যুক্ত, তরুণজ্যোতি যুক্ত, শতরূপ যুক্ত। আমি চাই না আমার সামনে এমন কোনো দিন আসুক যাতে আমাদের এদেরকে শয়তান বলতে হয়, বা বেশিরভাগ রাজনীতিবিদই এবং আমাদের রাজনৈতিক দলগুলো তারা আমাদের সংবিধানের অংশ। তাদের মধ্যে কিছু মানুষ কিছু সময় কিছু ভুল করতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে যে রাজনীতির মধ্যে আমরা বেঁচে আছি, সেই রাজনীতি যতই নিচে নামুক না কেন, তার মধ্যেও যে মানুষগুলো আছেন, রাত্রির বেলা খুব অসুবিধে হলে যে দলের লোক ভুলে গিয়ে এখনও এই পশ্চিমবঙ্গে মানুষ একসঙ্গে মানুষকে হাসপাতালে নিয়ে যান, একই সময় কোভিডে আমার চোখের সামনে অন্তত RSS-এর কর্মী থেকে রেড ভলেন্টিয়ার্স একসঙ্গে লড়াই করেছেন। সুতরাং আমি সেই জায়গাটায় একেবারেই নেই। দ্বিতীয় যে মুশকিলের প্রশ্নটা, সেটা হচ্ছে যে পেট খালি থাকলে জানান দেয়, মস্তিষ্ক না জানানটাও দেয় না। এটা আবার একটা পুরনো আরবি প্রবাদ আর কি। ফলে মস্তিষ্ক যেটা জানান দিচ্ছে না আর কি বহুদিন ধরে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বদলাচ্ছে। সেই জন্যে বামফ্রন্টের সময়, এবং অবশ্যই বিরোধী কংগ্রেস ছিল একই সঙ্গে, যে ঘটনাগুলো আজকে পশ্চিমবঙ্গে ঘটছে, সেই সময় যেগুলো উদাহরণ ছিল আজকে সেগুলো সামগ্রিকতার চেহারা নিচ্ছে। বামপন্থীরা কি ভুল করেননি? করেছেন তো বটেই। তসলিমা নাসরিন নিয়ে বামপন্থীরা ব্যর্থ হয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য ব্যর্থ হয়েছেন। মনে নেই আনন্দবাজার পত্রিকা ছাপা বন্ধ করে দিয়েছিলেন প্রায় 1.5 মাসের ওপর সময় ধরে, ব্যর্থ হয়েছেন। কিন্তু সেই উদাহরণগুলো আজকের দিনের সামগ্রিকতা নয়। যে ঘোষিতভাবে যে হিন্দু রাষ্ট্রবাদের রাজনীতি, সেখান থেকেই তো শ্রমিকবাবু তসলিমা নাসরিনের কথা বলছেন আসার জন্য এখানে। তসলিমা নাসরিন কী লিখেছেন? যদি মানুষ হয়ে না পারি পাখি হয়ে ফিরবো একদিন। কি বলেছেন? আমার জন্য অপেক্ষা করো মধুপুর, নেত্রকোনা, অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা, আমি ফিরবো ভিড়ে, হট্টগোলে, খরায়, বন্যায়, অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লাছুটের মাঠ, আমি ফিরবো। উনি জানেন না কলকাতার কি অবস্থা, উনি খবরের কাগজ পড়েন না যে কলকাতা মানে এখন মন্দির আর মসজিদ, দীঘা মানে মন্দির আর মসজিদ, মুর্শিদাবাদের যে কোনো ঐতিহাসিক জায়গা এখন মন্দির আর মসজিদ। ভুলে গেলে চলবে? আর তরুণজ্যোতি যে কথাটা বললো, তরুণজ্যোতি তো উদাহরণ দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 1984-তে ভোটে জিতেছিলেন মুসলিম মহল্লায় গিয়ে। আমার উত্তর নয়। 84 সালের নির্বাচন, ইন্দিরা গান্ধীর মৃত্যু। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ যারা মনে করেছি এইভাবে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা যায় না, সেই জন্যই মাঝরাতে উঠে চমকে উঠে শুনেছিলাম এবার ভোটে জিতল কে? আশুল আহাবারকে। সেই দমদম মাঝরাতে শুনতে পাচ্ছি নীরেন ঘোষ হেরে গেছেন। ধর্মের কথা নয়, মানুষ তখন আবেগে ভোট দিয়েছিলেন। আর আজকে আবার বললাম, পেটের খিদে আমরা বুঝতে পারি, মস্তিষ্কের খিদে আমাদের জানান দেয় না। সেই জন্যে আজকের রাজনীতি, আমাদের পশ্চিমবঙ্গের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গায় আজকের রাজনীতিতে ধর্ম এই প্রক্রিয়ার মধ্যে ব্যবহৃত হচ্ছে রাজনীতির রান্নায়। নিশ্চয়ই যতদিন ব্যবহৃত হবে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, সেটা যদি হয় হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু তাই দিয়ে যদি ভোট হয়, ভোট হবে। আগামী দিনে আবার নতুন করে মানুষ ভাববেন, যখন ইতিহাসের প্রয়োজন হবে, সমাজের প্রয়োজন হবে, দিন বদলাবে, তখন
আবার নতুন রাজনীতি আসবে, কিন্তু তা বলে আজকের রাজনীতির প্রতিটি মানুষ শয়তান নন। অনেক মানুষই আছেন যারা ভগবানের মতোই। আমি কিন্তু সবাইকে সমস্ত রাজনীতিবিদদের শয়তান বলি, আমি বলিনি সব রাজনীতিবিদদের আমি শয়তান বলেছি। আমি বলেছি যে সমস্ত রাজনীতিবিদ সাম্প্রদায়িকতা নিয়ে লড়াই করে, যারা মানুষের লাশ চায়, সেই সমস্ত রাজনীতিবিদদের শয়তান। বিশ্বনাথ সুরেন্দ্রের একটাই প্রশ্ন, আমি শুধু একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, মানে জাস্ট টাইম লাইন, মানে ইতিহাস জানতে চাই, আপনাকে জানতে চাই না, আপনাকে জানতে চাই। আচ্ছা প্লিজ আপনি কথা বলুন, আপনি জানতে চাই। আরে সময়টা তো আপনি কথা বলুন। 2011-তে টিএমসি ক্ষমতায় এসেছে, 2011, তাই তো? আর 2014 পর থেকে এখানে রামনবমী ইত্যাদি জয়শ্রীরাম 14 পরে 16 সাল থেকে এখানে বাড়তি হয়েছে। 11 থেকে 16-র মধ্যে কি হয়েছে যে এখানে হঠাৎ করে যেই গ্রামের ছেলেরা ইনকিলাব জিন্দাবাদ বলতো তারাই জয়শ্রীরাম বলতে শুরু করলো? 11 থেকে 16-র মধ্যে কি হয়েছে এই রাজ্যে? কি হয়েছে? আপনি বলুন কি হয়েছে? কথা শোনা যাবে না। আপনারা একদম নগ্ন সাম্প্রদায়িকতা করেছেন তৃণমূল কংগ্রেস। আমি 11 থেকে মানে 14 পরে কি ঘটলো, মানে 14 পরে কি ঘটলো? 14 পরে নরেন্দ্র মোদী ক্ষমতায় পরে নয়, 11 থেকে 14-র মধ্যে কি হলো? হ্যাঁ, 14তে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রন্ট লাইনে নিয়ে আসলো বিজেপিকে, এবং একটা কম্পিটিটিভ কমিউনালিজমের যাত্রা শুরু হলো এই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিয়ে। এবং তারপরে রাজনীতিটাই আজকে একদম স্ট্রেট থামালাম আমি এখান থেকে, কারণ সময় নষ্ট করে তো লাভ নেই, কারুর কথা মানুষের কাছে পৌঁছচ্ছে না। এইখান থেকে খানিকক্ষণ আগে গনি খান চৌধুরীর কথা বিশ্বনাথ দা বললেন, আমি বলছি অত দূরে যেতে হবে না। ধরুন যে মুর্শিদাবাদ জেলা নিয়ে এত কথা, যেখানে ওই 70 আর 30 নাকি, সেখানকার সব থেকে বড় রাজনৈতিক মুখ কে ছিলেন? অধীর রঞ্জন চৌধুরী, মানে ধর্মের বিচারে হিন্দু ঘরের সন্তান। প্রণব মুখোপাধ্যায়কে ওই মুর্শিদাবাদ জেলায় নির্বাচিত করে পাঠিয়েছিল। সুতরাং ধর্মের ভিত্তিতে কি, মানে আমি বলছি ভোট আমাদের এখানে এইভাবে হয়, এইভাবে ভাবতে পারি? প্রণব মুখার্জির নলহাটিতেই 300-র উপরে দুর্গাপূজা বন্ধ হয়েছে। এখন আমরা তো বিভিন্ন আমি বলছি কি বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছি, আমাদের প্রত্যেকের ওপিনিয়ন আলাদা হবে, এখানে এক টেবিলে বসে তো একমত হবো না, কিন্তু যেটা ইনফরমেশন সেটা, এবং আমার হোয়াটসঅ্যাপে পাওয়া ইনফরমেশন নয়, একদম হার্ডকোর ইনফরমেশন হচ্ছে যে 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল, পশ্চিমবাংলায় বিজেপি ছিল না, এবং পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক নেতা 30%কে কেটে জলে ভাসিয়ে দেবো কি যে ইসলামের জন্মগ্রহণ করেনি সে হচ্ছে তার পোড়া কপাল, এই ধরনের কথাও কোনো বামফ্রন্ট সরকারের মন্ত্রী বলেননি। অন দি আদার হ্যান্ড এইটা ঘটনা যাই থাক না কেন, এই আমদানিগুলো বাংলার তসলিমা নাসরিনের ঘটনা বারবার উঠে আসছে, তোমরা সবাই এটা জানো। 2007 সালের ওই ঘটনার আগে দীর্ঘদিন তসলিমা নাসরিন 90-এর দশকের শেষ দিক থেকে খুব সম্ভবত কলকাতায় থাকতেন, কিন্তু 100 বার এটা ঘটনা, ওই ঘটনাটাকে সামলাতে আমাদের পুলিশ ব্যর্থ হয়েছিল, এবং সেইটা প্রথম বলেছিলেন মিডিয়ার সামনে মোহাম্মদ সেলিম। কিন্তু আজকের তারিখে দেখো ভোট তো এগিয়ে আসছে, আমি বলছি এই যে আজকে ঘন্টাখানে সঙ্গে সুমনের মতো এত বড় একটা আলোচনায় আমরা 1.5 ঘন্টা ধরে কি 1 ঘন্টা ধরে আলোচনা করছি, একটা শব্দ উচ্চারিত হয়নি মানুষের চাকরি বাকরি, বাসস্থান, তার শিক্ষা দীক্ষা নিয়ে। আমি এবার আলাদাভাবে তরুণের কাছে যাব, তার আগে আমার পরের প্রতিবেদন দেখাবো, সেটা হচ্ছে পীরজাদা তহা সিদ্দিকী। তিনি বলছেন যে কিছু বিধায়ক আছেন, সংসদ আছেন, প্রধান আছেন, সভাপতি আছেন, মারাত্মক কথা, যারা দিনের বেলা তৃণমূল, রাতের বেলা বিজেপি। আমি বলছি আবার এই অনুষ্ঠানটা ঠিক এই নিয়ে আবর্তিত হবে, তার আগে প্রতিবেদন। বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, সভাধিপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নেই। ফুরফুরা শরীফ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মস্থান, হযরত পীর আবু বকর সিদ্দিকীর মাজার।
কিন্তু ধর্মের পাশাপাশি ফুরফুরা শরীফের সঙ্গে জড়িয়ে পড়েছে রাজনীতিও। মুখে স্বীকার না করলেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ফুরফুরায় পৌঁছেছেন মুসলিম ভোটের স্বার্থে, মুসলিমদের ওপর ফুরফুরা শরীফের প্রভাবকে কাজে লাগিয়ে ভোট ব্যাংক ভরিয়ে তুলতে। আর তাই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী যেভাবে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আমরা আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কি করছে না করছে, কত টাকা খরচা করছে না করছে, তার কোনো আমরা কাগজ পাইনি। মমতা ব্যানার্জি উনি দিচ্ছেন 25 কোটি টাকা, আমি ধরলাম এখানে 5 কোটি টাকার কাজ হচ্ছে, কিন্তু ওনাকে খবর দেওয়া হচ্ছে, লিখিত দেওয়া হচ্ছে, এই হয়েছে 25 কোটি টাকা দেওয়া হয়ে গেল। তা আমি মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন করেছি যে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কাজটা হচ্ছে না কি কাজ করেছে বলে আপনাকে মানে লিখিত পাঠিয়েছে, সেইটা আমাদের দেন। প্রায় 9 বছর আগে শেষবার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন, তাহলে কি তোহা সিদ্দিকীর ক্ষোভ আঁচ করতে পেরে তার প্রশমনেই মুখ্যমন্ত্রীর ফুরফুরায় ইফতারে অংশগ্রহণ? প্রশ্ন বিরোধীদের। নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। এখানে মুখ্যমন্ত্রী যার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে তৃণমূলের পক্ষে কনসলিডেট করা আর 5% হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে নিয়ে যাওয়া। যদিও মুসলিম কার্ড খেলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। পবিত্র রমজান মাস চলছে, সেখানকার একটা আমন্ত্রণ, মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আসল কথা হলো মুখ্যমন্ত্রী মানুষের রুটি কাপড়া আর মাকান তাদের দেন, উন্নয়ন করেন, আর প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান করেন। সেটা বিরোধীদের সহ্য হয় না, দিশাহারা রাজনীতি করে বলে এই ধরনের মন্তব্য করে। রাজনীতির মজ্জায় মজ্জায় ধর্ম ঢুকে গেলে বিতর্ক হতে বাধ্য। অর্ণব মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এইটুকু দেখে যদি ভাবেন যে তহা সিদ্দিকী কারুর নাম বলেননি, ভুল ভাবছেন। তার কারণ সরাসরি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চড়া সুরে আক্রমণ করেছেন তিনি। পরিবহন মন্ত্রী এর আগে তার জবাবও দিয়েছিলেন। পাশাপাশি ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন স্নেহাশিস চায় না। স্নেহাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া চ্যালেঞ্জ করতে বলুন। ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। যার যা রুচি সে তার রুচি মতো কাজ করে না, উনি চিরকালই এরকম বলতেই থাকেন। ফুরফুরা অঞ্চলের মানুষ জানে, আচ্ছা, এবং ফুরফুরা অঞ্চলের মানুষ বারবার এর জবাবও দিয়েছে ভোটের মাধ্যমে, আগামী দিনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেবে কোনটা ঠিক কোনটা বেঠিক। কিছুদিন আগের মন্তব্য এবং প্রতিক্রিয়া আপনাদের দেখালাম, কিন্তু এইখানে আপনাদের বলবো যে দেখুন, দীর্ঘক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করছি, আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। প্রমথনাথ চক্রবর্তী তিনি লিখছেন, বিজেপির ধর্মের রাজনীতি নতুন নয়, এখনও তৃণমূলও সেই পথ ধরেছে। সংগ্রাম চট্টোপাধ্যায় লিখছেন, সংখ্যালঘুরা এখনও তৃণমূলের সঙ্গে, এটাই বিজেপির দুশ্চিন্তার কারণ। সুকুমার বিশ্বাস লিখছেন, ভোট ব্যাংক দেখতে গিয়ে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা ভুলে যাচ্ছে। কল্লোল সাহা লিখছেন, বিজেপির হিন্দু ভোট এক করার কৌশল তৃণমূলকে টেনশনে ফেলে দিয়েছে। অসিত বরণ রায় লিখছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বদলে মন্দির মসজিদের রাজনীতি এ রাজ্যে নজিরবিহীন। এই এতক্ষণ ঠিক এই নিয়ে যে কেন আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ছেড়ে ধর্ম নিয়ে, ধর্মীয় মেরুকরণ নিয়ে এত উত্তাল হব, এই প্রসঙ্গে আমি আজকে আমার পরের বিষয়ে আসব। তার কারণ ইতিমধ্যেই নির্ধারিত সময় অনেকটা পেরিয়ে গেছি এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে। কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যাক করলেন, এবং করলেন যে তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাতে টানাপোড়েন কি দলের মধ্যে কমলো না বাড়লো নাকি রয়ে গেল, একই রয়ে গেল? পরের প্রতিবেদন দেখাবো, তারপর আসবো এই নিয়ে বিস্তারিত আলোচনা। তৃণমূলের অন্দরে ফের স্বমহিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মেগা বৈঠক থেকে মেগা বার্তা,
তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিষেক স্তুতি চরমে। কোনো পোস্টে লেখা হয়েছে, আগামীকে মানতে হবে, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয়, আগুনের গোলা। তৃণমূলের শিক্ষা সেল থেকে অপসারিত নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল সোশ্যাল মিডিয়ায় লেখেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি অভিষেক সেনা প্রথম বলেছিলাম, প্রথম বলার পর আমার বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়েছিল এবং আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমার দেখে ভালো লাগছে যে প্রবীণদের একাংশ, যারা একসময় অভিষেক সেনা বলা বা অভিষেক অনুগামী হওয়ার কারণে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলার কারণে যাদেরকে কোর্ট মার্শাল করে পদ থেকে সরিয়ে দিত, সেই প্রবীণদের থেকে প্রবীণতম বর্ষিয়ান সাংসদ এবং দলের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনিও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা। হাওড়া জেলা সদর তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সেনাপতি ছিলেন, আছেন, থাকবেন, এবার 26-এ পথ দেখাবে সেনাপতি। এসবের পাল্টা আবার অভিষেক অনুগামীদের কুণাল ঘোষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। অভিষেক ছিলেন, অভিষেক আছেন, অভিষেক একটু মিটিং করেছেন, তিনি বলেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন বলেই তো বলেছেন। গত 2-3 দিনে এত পোস্ট, এত কিছু যা দেখছি, এটা যদি 9ই আগস্টের পর সোশ্যাল মিডিয়ায় থাকতো, তাহলে শুধু মমতা দিয়ে আর আমি আর আমার মতো আর কয়েকজন, আমাদের 14 গোষ্ঠী তুলে আমাদের এত গালাগালি খেতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের বৈঠকের পর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পুরুলিয়া জেলার অপসারিত সভানেত্রী সোনালী বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা, আমার গর্ব। জেলা সভাপতিদের সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের নামগুলি বাদ পড়ে যায় আমরা অভিষেকপন্থী বলে। সময় নিরীক্ষে আবার প্রমাণিত হলো যে অভিষেক ব্যানার্জি আমাদের সকলের নেতা। পাল্টা কুণাল ঘোষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার প্রসঙ্গ মনে করিয়ে দিচ্ছেন, যারা হঠাৎ এই ধরনের যে কথাগুলো, এই শব্দবন্ধগুলো, যে আমরা মুখ, হ্যাঁ, দিনের শেষে সবাই তো আমরা তৃণমূলের সেনা। যে বা যারা আলাদাভাবে আমি অভিষেক সেনা, আমি মমতাদির সেনা, আমি অমুক দাদার সেনা, আমি তমুক দাদার সেনা, তারা মনে রাখবেন যে মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন, দল এবং সিম্বলটা উপরে। রাজনীতিতে সমীকরণ সব সময় পাল্টায়, এ যেন সাপ লুডোর খেলা। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। অনির্বাণ, কালও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, আগামীকে মানতে হলো। কুণাল ঘোষ আজ বলছেন যে বা যারা আলাদাভাবে আমরা অভিষেকের সেনা, আমরা দ্বাদশ সেনা, তারা মনে রাখবেন, এইসব বলছেন, তারা মনে রাখবেন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল এবং সিম্বলটা সবার ওপর। একটা টানাপোড়েন চলছে নাকি? দেখুন, টানাপোড়েন ফেসবুক পোস্টের মাধ্যমে চললেও চলতে পারে, কিন্তু বাস্তবটা হলো যে মিটিংয়ের পরেই জল্পনাগুলি এত শুরু হলো, সেই মিটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল ভুয়ো ভোটার ধরার জন্য সংগঠনকে একটি নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো। সেইটা নিয়ে খুব একটা আলোচনা আমি শুনছি না, কিন্তু আপনাকে এইটুকু বলতে পারি, অভিষেকবাবু 19-এ বিজেপির খুব ভালো রেজাল্টের পর যেভাবে সংগঠনের হাল ধরেছিলেন, তার সরাসরি ফলাফল যেমন আমরা 2021-এ দেখেছিলাম, একইভাবে 2026-এ প্রায় 1-1.5 বছর আগে এই ভুয়ো ভোটার ইস্যুতে যেভাবে সংগঠনের রাজ তিনি ধরলেন, তার মতো করে তার ইখতিয়ারের মধ্যে যেটুকু পড়ে সেটা যেভাবে ধরলেন। তুমি বলছো রাজ ধরলেন, মানে রাজ তার হাতে ছিল না? না, এই ভুয়ো ভোটার ইস্যুতে বলছি, এই স্পেসিফিক ভুয়ো ভোটার ইস্যুতে সংগঠনকে নতুনভাবে কিন্তু একটি ছাঁচে তিনি ফেলেছেন। এবং গোটাটা একটা জিনিস জানবেন, দেখুন, এটা আমরা সবাই জানি, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে, মানে এটা নিয়ে মানে আলাদা করে বিতর্ক আলোচনার কি জায়গা অভিষেকবাবু কোনো কাজ করছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি না জানেন না, অনুমতি নেননি, এইভাবে করছেন বলে আমরা একদম 100% তোমার সঙ্গে আমি একমত, মানে এটাই তো স্বাভাবিক। আমি বলছি, কিন্তু আমার প্রশ্নটা শুভময়দা, যে কুণাল ঘোষ বলেছিলেন 200 পাতার একটা উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। এই ছবির পাশে রাখুন সুব্রত বক্সী, সব থেকে পুরনো এবং টানাপোড়েনহীন, যাকে মানে কেউ চ্যালেঞ্জই করেন না, তিনি এতটা ঊর্ধ্বে আছেন তৃণমূল কংগ্রেসে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার বক্তৃতার আগে বলছেন আমাদের সবার নেতা। কোথাও একটা নিঃশব্দে নাটকীয় পট পরিবর্তন হয়েছে, যেটা শুধুমাত্র রাজনীতিতেই এত দ্রুত সম্ভব। পট পরিবর্তনটা একেবারে পরিষ্কার একটাই জায়গায়, সেটা হচ্ছে রাজনীতির মধ্যে কর্পোরেটাইজেশন কতটা ঢুকবে
সেই কারণেই আইপ্যাক থেকে প্যাক হয়ে আবার আইপ্যাক, অর্থাৎ অঙ্ক কষতে হবে। অঙ্ক কষার জন্য অনেক লোক লাগবে। যারা শুধুমাত্র রাজনীতি করেন তারা আজকাল তো সবাই সমাজসেবক থেকে রাজনীতি হন, খুব পরিশ্রম করে প্রোগ্রামিং শিখে স্ট্যাটিস্টিক্স শিখে রাজনীতিতে যান না, তাদেরকে পয়সা দিয়ে রাখতে হবে। সেই জায়গায় তারা ভোটের মধ্যে কতগুলো ভুয়ো কতগুলো ভূত এইটা খুঁজে বার করবে, অর্থাৎ মূল যেটা তৃণমূল কংগ্রেস। কিন্তু কোথাও একটা এটা কিন্তু এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে নিয়ন্ত্রিত আইপ্যাক। অবশ্যই যারা সরাসরি রাজনীতিবিদদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করবে না, তারা সার্ভের নিজেদের কাজ সীমাবদ্ধ রাখবে। আইপ্যাক শুরুতেও নিয়ন্ত্রিত ছিল, তার কিছুদিন পর অবশ্যই যেভাবে তৃণমূল কংগ্রেস চলে বেনিয়ম হয়ে গেল। আইপ্যাক টাকা তুলছে বলে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোলমাল হয়ে। দেখুন আর একটা কথা বলি, এক্ষুনি কুণালদা যেটা বললেন দলের সবচেয়ে বড় হচ্ছে প্রতীক, সিম্বল, এইগুলো একই রকম ভাবে হুমায়ুন কবির বারবার বলছেন জাতিসত্তা আগে। সুতরাং এই দ্বন্দ্বগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকবে এবং এই দ্বন্দ্বগুলো তাদের অসুবিধে হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে বিজেপি যেহেতু চায় যে তারা না পেলে যেন তৃণমূল কংগ্রেসই থাকে এবং সিপিএম কংগ্রেসের ভোটটা যেহেতু কম, সেই কারণে এই সুবিধাটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে। তিনটে কথা বলছি। প্রথম কথা, বংশবাদী দলে বংশের পরিচয় নেতা ঠিক হচ্ছে, আমাদের সেখানে বলার কিছু নেই। দ্বিতীয় কথা, মাঝখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা বেশি ভবিষ্যৎ বলছিল তাদেরই তৃণমূলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছিল। এখন সে ভবিষ্যতের কী হবে আমরা জানি না। যেটা আমি বলতে চাই তা হচ্ছে, আগের বার আমি জানি না আমি ঠিকমতো করে বোঝাতে পেরেছি কিনা, আমরা কি আলোচনা করব এটা তো রাজনীতিতে যেটা হচ্ছে তারই রিফ্লেকশন হবে, স্বাভাবিক কথা। আমাদের এই আলোচনার ভিত্তিতে তো বাইরের রাজনীতি পরিচালিত হবে না। আমি এইটাই বলছি, বাংলার এবং দেশের দুটো মেজর দল, বাংলার তো সবচেয়ে বড় দুটো দল এই মুহূর্তে 1 বছর পরে ভোটের তারা প্রস্তুতি নিচ্ছে ধর্মের নামে। আমি এইটাই বলছি, হুমায়ুন কবির যা বলছেন তাতে বিজেপি ভালো হচ্ছে, বিজেপি যা বলছেন তাতে ভালো হচ্ছে। একদিকে শান্তনু সেন, তিনি কিন্তু এই মিটিংয়ে কাগজে কলমে সাসপেন্ডেড কিন্তু অংশ নিয়েছিলেন, এবং হুমায়ুন কবির যিনি বলেছিলেন অন ক্যামেরা যে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রিত্বের চেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক, তার এই কালকের মিটিংয়ের পর খুব স্বাভাবিকভাবেই সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি সৌগত রায় কি বলছেন দেখাবো। প্রথমে দলের মুখপাত্রের পদ থেকে অপসারণ, তারপর 10ই জানুয়ারি দলবিরোধী কাজ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। খাতায় কলমে তিনি এখনও সাসপেন্ডেড, কিন্তু শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সেই শান্তনু সেনের উপস্থিতি ঘিরেই এখন জোর জল্পনা। তৃণমূল সূত্রে খবর, শান্তনু সেনের সাসপেনশন ওঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের তার অনুগামী বলে পরিচিত শান্তনু সেন মূল স্রোতে ফিরতে চলেছেন? একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন যে হুমায়ুন কবির, যাকে দল শোকজ করেছে, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের মেগা বৈঠকের পর নতুন উৎসাহে নেমে পড়েছেন। সব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পরশুদিনকে মূল ফর্মে আসার পর সব থেকে আনন্দ হুমায়ুন কবির বলতে পারেন। আমি অনেক আগেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স 38 হতে পারে, কিন্তু সে একটা পোড় খাওয়া রাজনীতিবিদের মতো যোগ্যতা অর্জন করেছে এবং ট্যালেন্ট তার যথেষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সৌগত রায়ের গলাতেও এখন সুর নরম। কোনো দূরত্ব ছিল না, ঠিকই ছিল। অভিষেক, আমরা 27শে ফেব্রুয়ারি মিটিং করেছিলাম, অভিষেক আবার এই মিটিংটা নিল। আমি কি আগে বলেছিলাম আমি বলতে চাই না, তবে অভিষেক বলেছে যে ভোটার লিস্টের ব্যাপারে আইপ্যাক আমাদের সাহায্য। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর কি তৃণমূলে ফের নতুন সমীকরণের শুরু? তৃণমূলে একদল নেতা নেত্রী আছে যারা হাওয়া বুঝে চলে। তৃণমূল কংগ্রেসে থেকেও বাধ্য, তাদের আশার চেয়ে অভিষেক ব্যানার্জিকে ধরে যদি সারভাইভ করা যায়, আশায় বাঁচে চাষা, ঠিক তৃণমূলের কিছু লোক এখন অভিষেকের আশায় নিজেদেরকে বাঁচাতে চাইছে। রাজনীতিতে চিরস্থায়ী বলে যে কিছু হয় না, তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনার কেন্দ্রবিন্দু, মানে উত্তর কে দিচ্ছে? বিজেপি দিচ্ছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই, একটা কনভার্জেন্ট পয়েন্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্ব নেতাদের মধ্যে আছে, সেটা হলো ভোটের রাজনীতির প্রশ্নে সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সবাই কিন্তু এক। মানে এই ব্যাপারে কিন্তু আমি দেখেছি, এটা জ্যোতি বসু কিন্তু বলতেন যে সারা বছর ওদের মধ্যে দ্বন্দ্ব থাকে, কিন্তু ভোটের সময় ওরা এক। এবং আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নেতাকে ছেড়েছেন এই অভিষেকের জন্য। এই অভিষেক দূরত্ব কিছুটা তৈরি হতে পারে কোনো কিছু ইস্যুতে, কিন্তু অভিষেককে বাধ্য করে রাখবে না, উনি উত্তরাধিকারী। এবং একই সাথে আপনাকে বলতে চাই, শুভেন্দু অধিকারীর মতন নেতাকে চলে যেতে হয়েছিল উত্তরাধিকারীর প্রশ্নে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অভিষেককে এই বার্তাটা দিয়েছেন যে ভাই তুমি এত তাড়াহুড়া করো না।
তুমি একটু ওয়েট করো, আমার উত্তরের দিকে তো তুমি হবে। আমরা মুলায়ম সিং এর পার্টি, লালু প্রসাদের পার্টি এগুলো দেখেছি, তারপরে ডিএমকে এর করুণানিধির পার্টিও দেখেছি। এই ফ্যামিলি ওরিয়েন্টেড যে পলিটিক্যাল পার্টিগুলো হয় তাদের জেনারেশন শিফটের সময় এরকম একটা এটা হওয়া স্বাভাবিক। আর অভিযোগ এতক্ষণ ধরে ইস্যুগুলো শুনতাম, দেখো তৃণমূল নেতারা না আপনারা লিকুইডের মতো, যে পাত্র রাখবে সেই পাত্রের মতো হয়ে যায়। কোনো সময় মমতা বন্তি, কোনো সময় অভিষেক বন্তি। আমার 2014 একটা ঘটনা মনে পড়ছে, আমি দিল্লিতে ছিলাম একটা প্রফেশনাল কাজে, সেখানে তৃণমূলের প্রার্থী ডিক্লেয়ার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এবার একজন প্রার্থীর নাম নেব যে ছোটবেলা থেকে তৃণমূলটা করে, পতাকা নিয়ে কাঁধে ঘুরতো, বলতো আমার পিসিকে তোমরা মারলো কেন, জবাব দাও জবাব দাও। সে নেতা, আচ্ছা সে কোনোদিন তো বুথের কাজটা করেনি। আমার তো মনে হয় পাশে অনির্বাণ আছে, অনির্বাণ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি যোগ্য যে বুথের কাজটা দেখতে পারবে। বলে না মাছ সব পাখি খায়, মাছ সব পাখি খায়, দোষ হয় মাছ রাঙা। সেরকম ব্যাপারটা হচ্ছে তৃণমূল মানে রাজনীতি রিলিজিয়াস পলিটিক্স করছে, আমরা রিলিজিয়াস পলিটিক্স করছি। 2009 সাল ইন্দ্রা সোহানি কেস ক্যালকাটা সুপ্রিম কোর্টে জাজমেন্ট, সেই জাজমেন্টের ভার্সনটা ছিল ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার না মেনে মুসলিম ওবিসি চালু করলো এই বামফ্রন্ট সরকার, তৃণমূল কারি। দেখুন আইপ্যাক নিয়ে এত কথা হচ্ছে, তো দেখুন এইরকম ইলেকশনে অ্যাসিস্ট করার মতো এজেন্সি একাধিক রয়েছে। আইপ্যাক তাদের একটা, তাদের নামে কাজটা করিনি, বাদ দাও না। এবার এই আইপ্যাকের প্রশ্নে যে এত বিতর্ক হচ্ছে, আইপ্যাক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এটা সত্যি আমরা শুনেছি, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত আইপ্যাকের যে চুক্তি সেটা কি বাতিল হয়েছে? হয়নি। অর্থাৎ কোথাও না কোথাও কাজের ডাইনামিক্স নিয়ে কিছু টানাপোড়েন থেকে থাকতে পারে, কিন্তু সেটা বাতিল হয়নি, কাজটা তো করছে। তৃণমূল নেতা তৃণমূলের মিটিং করলে খবর হয়, মানে একটা দলের সেকেন্ড হাইয়েস্ট লিডার। কদিন আগে দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 20 মিনিট ভাষণ দিলেন, 10 মিনিট বললেন আমি চোর নই, 10 মিনিট বললেন আমি বিজেপিতে যাবো না। এইটা হচ্ছে দলের অবস্থা। অনির্বাণকে থেকে আমি বলছি সত্যি, বিভিন্ন দল না নেতার পদ থেকে ওকে বহিষ্কার করে, তো সমর্থক হিসেবে বহিষ্কার হয়ে যাবে দল থেকে, একে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি যোগ্য বলেছে বলে। দেখুন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 মিনিট হোক, 20 মিনিট হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘন্টা হোক, সব নিয়ে খবর হয়। সিপিএম এর এত সংঘর্ষ তাদের, সেটা নিয়ে 1 ইঞ্চি খবর হয় না। এই দুঃখ সদরূপ রাখবে কোথায়? আমাকে আমি পরের ইস্যুতে যাব, সেটা হচ্ছে দেখুন শারীরিক বিষয়, কেউ সুস্থ আছেন কি না এটা নিয়ে আলোচনা আমি বিশ্বাস করি হওয়াই উচিত নয়, কিন্তু আলোচনা করতে হচ্ছে। তার কারণ রাজ্য রাজনীতি, বিশেষ করে তৃণমূলের অভ্যন্তরের রাজনীতি উত্তাল। কেন? উত্তর কলকাতায় তৃণমূলের সমীকরণটা কি? আমরা একেবারেই মনে করি না যে উত্তর কলকাতায় ফের সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষ, না না, ইস্যুটা তা নয়। কিন্তু কালকে সুদীপদার অসুস্থতা নিয়ে যে গোটা দিন ধরে যে জল্পনা পল্লবিত হলো পক্ষে এবং বিপক্ষে, কেউ বলছেন একেবারে সুস্থ এবং খোশ মেজাজে, কেউ বলছেন তা নন, পাশাপাশি রেখে আপনাদের সামনে এইবার হাজির করব। দেখুন, সোশ্যাল মিডিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে কুণাল ঘোষের পোস্ট, আর তাকে কেন্দ্র করে ফের সামনে চলে এলো উত্তর কলকাতায় তৃণমূলের দ্বন্দ্ব। এই চাপানুতরের সূত্রপাত রবিবার সকালে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষের পোস্টকে ঘিরে। সেখানে তিনি লেখেন, সাংসদ তৃণমূলের লোকসভার দলনেতা উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা, তার অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এক্স হ্যান্ডেলে লেখেন, উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ খোশ মেজাজে আছেন। এরপর আক্রমণাত্মক পোস্টে কুণাল ঘোষ লেখেন, সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে লিখেছিলাম ওর পাশে আছি, পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর 2-4টে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ বাড়িতে খোশ মেজাজে। আরে অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়? আজব তো, সুদীপদা অসুস্থ, চিকিৎসা চলছে, যথেষ্ট চাপের, বিস্তারিত লেখাবেন না, উনি সুস্থ থাকুন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী নয়নাও দাবি করেন কলকাতা উত্তরের সাংসদ সুস্থই আছেন। ওকে, হি ইজ ফাইন, ভালো আছেন। মানে কোনো শারীরিক কোনো সমস্যা সুদীপ বন্দ্যোপাধ্যায়? এখন শারীরিক সমস্যা কিছু নাই, কিছুই নেই। কুণালদার কাছে নিশ্চয়ই কোনো মিস ইনফরমেশন ছিল, তাই কুণালদা হয়তো লিখে ফেলেছেন। আমার সাদা মনে কোনো কাদা নেই, এবং আমি আবার বলছি কুণাল ঘোষ ভুল কথা বলে না, এবং কুণাল ঘোষ ভুল কথা বলার পর যদি তার কাছে খবর আসে বা সে বুঝতে পারে সেটা ভুল হয়েছে, তাহলে সে সেটা সংশোধন করে নেয়। বিধানসভা ভোটের বছরখানেক আগে ফের এই দুই নেতার দ্বন্দ্বের নেপথ্যে কি পদের লড়াই? সুদীপ ব্যানার্জি যাতে টিকিট না পায় তা নিয়ে তৃণমূলের একদল খুব লড়াই করেছে। সুদীপ ব্যানার্জি টিকিট পেল, জিতেও এলো, তিনি এমপি এবং একাধারে ওই জেলার সভাপতিও। অসুস্থ তো আছেই, কিন্তু সেই অসুস্থতাতে হাওয়া দিয়ে
যদি অসুস্থতাকে আরও বাড়িয়ে দিয়ে দেওয়া যায় আর অসুস্থতার মাধ্যমে যদি বিদায় করা যায় তাহলে অনেকের সুবিধা হয়, এতে কোনো সন্দেহ নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন কুণাল ঘোষ। এই করতে গিয়ে সাধন পাণ্ডে মারা গেছিলেন সুস্থ দেখাতে গিয়ে, ফলে জোর করে দেখানোর কোনো মানে হয় না। এই নিয়ে পাল্টা কুণাল ঘোষকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন সাধন পাণ্ডের স্ত্রী এবং মানিকতলা তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে। সাধনদার ব্যাপারটা, যে মানুষটা 2-2.5 বছর নেই, তাকে টেনে আনা অত্যন্ত কুরুচিপূর্ণ কাজ বলে আমার মনে হয়। ঘরে বসে বলছে একটা ঘেরা টোপে, এটা ঠিক আছে, বাইরে বললে কিন্তু কি হবে, রিপার্কেশন কি হবে ভাবতে আমার ভয় করে। সুপ্তিদি আমার একজন টু সুইট, খুব মিষ্টি বৌদি। তিনি কি বলছেন না বলছেন আমি খুব বেশি গুরুত্ব দিই তাও নয়। বৌদি প্রচন্ড মিষ্টি বৌদি, সুইট বৌদি, বৌদিকে আমি খুব ভালোবাসি, তার বেশি কিছু বাড়তি কোনো রাজনৈতিক গুরুত্ব আমি বৌদিকে দিই না। এত বিতর্কের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তিনি জানিয়েছেন 4 এপ্রিল পর্যন্ত সংসদে যে অধিবেশন চলবে সেখানে আগের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানে আমি দ্বিতীয়বার আজকে ভেটো দেব যে এইটা নিয়ে কোনো আলোচনা করব না। আবার বলছি যে কারুর শারীরিক বিষয়, সুস্থতা বা অসুস্থতা নিয়ে আলোচনা, রাজনৈতিক বিতর্ক হতে পারে না। আমি বলছি এই নিয়ে যদি আরও উত্তাল হয় তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি, তখন ভেবে দেখা যাবে। আপাতত এখানে আমি দাঁড়িয়ে টানলাম। আমি আলোচনা যেতেন, কিন্তু এটা তো আপনি মানবেন যে আমি না জেনে একটা পোস্ট করলাম, ওই পোস্টটা মানে অসুস্থ পোস্টটা শুনে আমার আত্মীয় স্বজন সারা পৃথিবী জুড়ে লোক যদি জানে তারা কতটা আতঙ্কিত হবে। আপনি আমার পরিবারের দিকে তাকিয়ে কথাটা ভাবুন, নিজের আপনার পরিবারের দিকে। আমি বলছি ভাবতে হবে না, আমি বলছি সুদীপদার পরিবার এটা ভাবলেই যথেষ্ট, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটাই চিন্তা হচ্ছে আবার কি সিবিআই ধরবে এরকম কোনো ব্যাপার আছে? কারণ এদের অসুস্থতাগুলো খুব রাজনৈতিক হয় তো তৃণমূল নেতাদের, ওই জন্য ভাবছি আবার ওরকম কোনো সিবিআইয়ের কথা যখন উঠলো, উইথ আ ভেরি সিরিয়াস নোট, আমি পরের অংশে আসব। পরের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ আরজিকর মামলার একটা মূল মামলা কলকাতা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ পাঠিয়ে দিল। আমি পরের প্রতিবেদনটা ঠিক এইখানে আবার বলছি যে ভবিষ্যতে এই বিষয়টা, এই উত্তর কলকাতা কেন্দ্রিক বিষয় যদি এত বড় হয়, আলোচনা করতে হবে, কিন্তু আপাতত কারুর শারীরিক বিষয়, সুস্থতা বা অসুস্থতা নিয়ে আমি আলোচনা করব না। পরের প্রতিবেদন আরজিকর নিয়ে। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাইকোর্ট। নিহত চিকিৎসকের মা বাবার আবেদনে সাড়া দিয়ে জানালো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। আমরা যা হারিয়েছি সেটা আর ফিরে আসবে না, কোনো দিনও ফিরে আসবে না, আমাদের ঘরটা শূন্যই থাকবে। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে, সেই জন্য যে আমাদের লড়াইটা সেটা জারি থাকবে। সুপ্রিম কোর্টের সোমবারের নির্দেশের পর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে হবে শুনানি। এত ল্যাপসেস হয়েছে in the treatment of the case by the Kolkata police, কিন্তু আজকে যে দুজন ডিফল্ট বেল রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব উইক ছিল, যে সিবিআই বলেনি যে বেল কন্ডিশন টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে, এই দ্য অফিসার ইন চার্জ অফ তালা পুলিশ স্টেশন ইজ আউট অন বেল। সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে বাঁচানোর জন্য এতগুলো জিনিস বা এত কিছু সব কিছু চাপা দেওয়া? তাহলে এই প্রশ্নগুলোর যে উত্তর, সেই উত্তর আমরা চাইবো যে হাইকোর্ট সেই তথ্যগুলোকে সামনে আনার চেষ্টা করবেন, এবং সিবিআই যাদের অ্যাকচুয়ালি মানে অনেক দায়িত্ব আমার মনে হয়, সেই সিবিআই এর যে ব্যর্থ, সেটা এখন এই সময় দাঁড়িয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। 29শে জানুয়ারি নিহত চিকিৎসকের পরিবারকে নতুন করে আবেদন দাখিল করতে বলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। 3রা ফেব্রুয়ারি মেয়ের ধর্ষণ খুনের উপযুক্ত তদন্ত চেয়ে পরিবারের তরফে যে মামলা করা হয়েছিল তা হাইকোর্টে ফেরানোর আবেদন জানান আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। সিবিআইয়ের কাছে এই বিষয়ে বলেছি, কিন্তু কোনো রকম সুরা হয়নি। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। আরজিকর কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই মে মাসের 2য় সপ্তাহে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি দুই আইনজীবী, প্রথমে ফিরদৌসের কাছে যাব। দেখুন, সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছেন এবং যথাযথ নির্দেশ এবং সময়োপযোগী নির্দেশ, এবং এই নির্দেশটি যদি আগে হতো তাহলে আরও বেশি সুবিধা হতো বলে আমি মনে করি। দ্বিতীয় কথা বলি, দেখুন পরিবার যে কথা বলছেন এবং সিবিআই যে চার্জশিটটি দিয়েছেন, প্রথম চার্জশিট, সেটা থাকলে পরিষ্কার হয়ে যাবে সেটা দেখলেই যে বেসিক্যালি এই ইনভেস্টিগেশন আবার আরও একটু প্রসিড হওয়া উচিত। দেখুন, প্রথম সাপ্লিমেন্টারি প্রথম চার্জশিটে তুমি একটা কথা বলো, রিওপেন হওয়ার কি আদৌ সুযোগ আছে কোথাও? আমি আপনাকে একটা মামলার উদাহরণ দিচ্ছি। হাওড়ার নিশ্চিতভাবে মনে থাকবে তপন দত্ত খুন মামলা, সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পুরো ট্রায়াল প্রসেস সেটাসাইড করে দিয়ে তদন্তকারী সংস্থা পরিবর্তন করে সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়েছিল। ফলে এটা হওয়া সম্ভব, হাইকোর্টের মানে বিশেষ করে সাংবিধানিক আদালতের সেই ক্ষমতা রয়েছে। এবং আমি মনে করি এই মামলার ক্ষেত্রে বিশেষ করে যেভাবে ইনভেস্টিগেশন প্রসিড হয়েছে, বিশেষ করে সিবিআইয়ের প্রথম চার্জশিট যদি দেখেন, সেখানে বলছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন দুজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, এখনো পর্যন্ত তারা কিন্তু বেলে আছে। এবং আমি আর একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে তদন্তকারী সংস্থা, এরা কি ভুলে যান যে ক্যান্সেলেশন অফ বেল বলে একটি প্রভিশন রয়েছে? আমি দেখছি এই যে ধরুন দুর্নীতির মামলায় যে একটার পর একটা এই যে অপরাধী তারা বেল পেয়ে যাওয়ার পরে ক্যান্সেলেশন অফ বেল, আমি তরুণের কাছে যাব যে সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায় গেল? না, সুমনদা ফার্স্ট আজকে যখন ফেরত এসছে খুব ভালো কথা। প্রথম প্রশ্ন থাকবে কেন গেছিল, কেন নিয়েছিল, ফার্স্ট কোয়েশ্চেন। আমরা কোনো জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি না, প্রসেস জাজমেন্টের জাজকে করতে পারি না, জাজমেন্টকে করতে পারি, প্রসেসকে করতে পারি, এটা অবভিয়াসলি করছি কেন গেছিলো। সেকেন্ড থাকবে একটা ফ্যামিলির ফোরাম লস হচ্ছে। ফ্যামিলি এখানে লোয়ার কোর্টে একটা মামলা চলছে, তারপর এখানে যখন হাইকোর্টে আসছে, আমার মনে আছে জাজমেন্ট হওয়ার আগে ফ্যামিলি কিন্তু কোশ্চেন দিয়ে হাইকোর্টে এসেছিল, বললো হাইকোর্ট বললাম নিতে পারবো না, সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে গেল, পেন্ডিং থাকলো, ফ্যামিলির লয়ার ছিল, তোমার এখানে এই শোতেই প্রশ্ন করলাম, তোমার মনে আছে? এটাও মনে আছে যে এই ফ্যামিলি এই স্টুডিওতে বসেই অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন। এরকম প্রচুর জাজমেন্ট আছে, প্রচুর জাজমেন্ট আছে যেখানে রিওপেন হয়েছে। ফোর্থ জাজমেন্টটা আমরা পড়েছি ট্রায়াল কোর্টে, সেখানে মিক্সড ডিএনএর যে পার্টটা আছে সেখানে পরিষ্কার জাজ সাহেব লিখছে যে ট্রেটার ওপর মেয়েটার মানে পোস্টমর্টম হয়েছিল, ট্রেটা স্টেরিলাইজ ছিল না, কাঁচি স্টেরিলাইজ ছিল না, অ্যাপ্রন স্টেরিলাইজ ছিল না। স্কটল্যান্ড ইয়ার্ড সরি কালীঘাট ইয়ার্ড তদন্ত করছিল যখন, তারা জানতো না কি কীভাবে করতে না করতে, পুরো ইচ্ছাকৃত করা হয়েছে। একটা তো আমি মনে করি যে সুপ্রিম কোর্ট কেন মামলাটা নিয়েছিল, প্রথম থেকে আমরা প্রশ্ন তুলেছিলাম। হাইকোর্ট যখন মানে রীতিমতো রায় দিয়েছিল সুমোটো কি কারণে, এবং সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ আদালত, তাকে বলতে হবে যে ভাই এতদিন তুমি কি করেছো, তুমি কি দায়িত্ব নিয়েছো, কি ধরনের বিচার করেছো যে তোমাকে আবার মামলা ফেরত পাঠাতে হলো। এটা তো একটা দিক। আরেকটা হলো তপন দত্তের মামলাও রিওপেন করার পরেও সত্যি কি ন্যায় বিচার পাওয়া গেছে? মানে দিনের শেষে কিন্তু এজেন্সি তদন্তের ক্ষেত্রে সময় চলে গেলে আর কিছুই থাকে না। আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন নিয়েব যে তিলোত্তমার মা বাবা কি বলছেন, এবং অবশ্যই জানাবো। সেটা হচ্ছে সোমবারই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সর্বোচ্চ আদালত ফেরত পাঠালো এই মামলা। দেখুন, মেয়ের ধর্ষণ খুনের মামলায় আরও তদন্ত করুক সিবিআই, এই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। তাদের আবেদনে মান্যতা দিয়ে সোমবার সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। আশার আলো দেখছেন নিহত চিকিৎসকের মা বাবা। হাইকোর্টে যখন গেছে আমরা এই সমস্ত ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি তুলতে পারবো, এবং সিবিআইকেও আমার বলার থাকবে যে তারাও যেন ঠিকঠাক মতো তদন্ত করে এই মেয়ের যে ন্যায় বিচার সেটা যেন আমরা পাই। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। রেপ এবং মার্ডারের মতন ঘটনায় যদি অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে কেমন বিচার? তাহলে সেই জায়গা থেকে যদি 3 মাস 4 মাস পর যে হিয়ারিংয়ের ডেট আসছে, সেই জায়গা থেকে যদি কলকাতা হাইকোর্টে অতি দ্রুততার সাথে এই ঘটনাগুলোকে সামনে আনা হয়, যে প্রশ্নগুলো আছে সে সদুত্তর পাওয়া যায়, তাহলে তো বিচার প্রক্রিয়ার পথে আমরা এগোতে পারবো। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আরজিকর কাণ্ডে 3টে মামলা বিচারাধীন রয়েছে। 9ই আগস্ট ঘটনার পরপরই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতির এজলাসে। পরবর্তীকালে তার প্রেক্ষিতেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলায় এই কেসের শুনানি বারবার পিছিয়ে গেছে। আরজিকর কাণ্ডে সিবিআই চার্জশিটের উপর ভিত্তি করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এরপরই সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার ও সিবিআই। যদিও এই মামলা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় আদালত। সিবিআইয়ের করা এই মামলা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তবে এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি। এছাড়াও আরজিকর কাণ্ডের শতপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সারদা হোক কিংবা নারদা, এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর তদন্ত দেখে বারবার মরুতীর্থ হিংলাজ ছবির সেই গানটার কথা মনে পড়ে যায়, কত দূর আর কত দূর বলো মা।
আবার রোজ ভ্যালির মামলায় ধরুন, সিবিআইয়ের এফআইআর হয়েছিল সেই 2014 সালের জুন মাসে, প্রথম চার্জশিট হয়েছিল 2016 সালের জানুয়ারি মাসে। দশক পেরিয়ে গেল, তদন্ত চলছে তো চলছেই। তবে এরই মধ্যে অবশেষে আশার আলো দেখছেন প্রতারিতরা। রোজ ভ্যালির প্রায় 450 কোটি টাকার সম্পত্তি আমানতকারীদের ফেরত দেওয়ার অনুমতি দিল উড়িষ্যার খুর্দার বিশেষ আদালত। দ্রুত শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। নিঃসন্দেহে যারা প্রতারিত, অসংখ্য প্রতারিতর কাছে এটা ভালো খবর। কেউ টাকা জমাচ্ছিলেন মেয়ের বিয়ের জন্য, কেউ আবার প্রতিদিন 10 টাকা করে গচ্ছিত রেখেছিলেন রোজ ভ্যালিতে। কিন্তু স্বপ্ন চুরমার হয়ে গেছে। দীর্ঘদিন বাদে একটু আশার আলো। দ্বিতীয় দফায় রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল অ্যাসেট ডিসপোজাল কমিটি। আমানতকারীদের প্রায় 450 কোটি ফেরত দেওয়া হবে। দ্রুত শুরু হবে সেই প্রক্রিয়া। ইডি সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোজ ভ্যালির বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা। এবার সেই সব সম্পত্তি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। আর তাতেই আশার আলো দেখছেন আমানতকারীরা। লেকটাউনের পল্লীশ্রী কলোনির দাস পরিবার 2011 থেকে 2016 সাল পর্যন্ত প্রতি মাসে 3400 টাকা করে জমা করেছিলেন রোজ ভ্যালিতে। টাকা ফেরতের আগে একদিন হঠাৎই উল্টোডাঙ্গার অফিসে তালা ঝুলতে দেখেন। হ্যাঁ, আমি এই টাকাটা পেলে খুবই উপকৃত হব, কেন আমারও তো অনেক মেয়ে বিয়ের সময় ধার দেনা হয়েছে, সেগুলো তাদেরকে দিতে হবে। পেলে আমি খুব খুশি হব। লেকটাউনের আরেক বাসিন্দা পেশায় পরিচারিকা রমা সরকার দিনে 10 টাকা অর্থাৎ মাসে মোট 300 টাকা করে জমা করেছিলেন রোজ ভ্যালিতে। প্রতিদিন 10 টাকা করে তো আমি একসঙ্গে মাসে 300 টাকা দিয়ে দিতাম। এত কষ্টের টাকা, আমরা লোকের বাড়ি কাজ করি, অনেকই উপকার হলো আমাদের গরিব মানুষের। টাকা ফেরতের ঘোষণার পর আমানতকারীদের প্রশ্ন, কিভাবে ফেরত পাওয়া যাবে টাকা? যারা এখনো দরখাস্ত করেননি তারা তাড়াতাড়ি দরখাস্ত করুন। উড়িষ্যা থেকে যে টাকা পাওয়া গেছে সেই টাকা সমস্ত ডিপোজিটারদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যখনই সেই টাকা এসে এডিসির হাতে পৌঁছবে, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এডিসির ওয়েবসাইট rosevalleyadc.com যেন গিয়ে সেখানে আপলোড করেন। সেখানে সমস্ত প্রক্রিয়া বলা আছে, কিভাবে সেই টাকা কিভাবে দরখাস্ত করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলো সব সেখানে দেওয়া আছে। গত বছরের অগাস্টে প্রথম দফায় 19 কোটি 40 লক্ষ টাকা তুলে দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজ ভ্যালি কাণ্ডে প্রতারিতদের হাতে সেই টাকা তুলে দিয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, মার্ক টোয়েন লিখেছিলেন, মানুষের হাসি হলো তার সব থেকে কার্যকরী অস্ত্র। তবে শহরের প্রাণকেন্দ্রে যদি একের পর এক অস্ত্র উদ্ধার হতে থাকে, তাহলে আমার আপনার হাসি উড়ে যেতে বাধ্য। আজ শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হলো 6টা আগ্নেয়াস্ত্র আর কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মালদার বাসিন্দা এক ব্যক্তিকে। তবে এই প্রথম নয়, আমাদের আর্কাইভ বলছে গত 5 মাসে এই নিয়ে তিনবার শিয়ালদা আর তার লাগোয়া এলাকা থেকে অস্ত্র উদ্ধার হলো। এই নিয়েও শুরু হয়ে গেছে রাজনীতির চাপানুতর যথারীতি। কলকাতার বুকে ফের বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, এবারও সেই শিয়ালদা। 5 মাসের মধ্যে 3 বার বৈঠকখানা বাজার ও তার সংলগ্ন এলাকা থেকে অস্ত্র মেলার পর এবার একেবারে শিয়ালদা স্টেশন থেকে বাজেয়াপ্ত হলো আগ্নেয়াস্ত্র। মালদার বাসিন্দাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। এই দিন ভোর 5:30টায় বিহারের সহরসা থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছয় হাটেবাজার এক্সপ্রেস। ট্রেন থেকে নামতেই অস্ত্রসহ গ্রেফতার করা হয় হাসান শেখকে। ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামা কাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র। উদ্ধার করা হয়েছে 4টি 7mm পিস্তল, 2টি 1 শটার, 6 রাউন্ড কার্তুজ ও 8 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া জেলা থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসি জংশন স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে মালদা হয়ে কলকাতায় আসে অস্ত্র পাচারকারী। হাসান ফেরি করে। কোথায় ফেরি করে? মধুয়ানিতে। মধুয়ানি বিহারে। মুর্শিদাবাদের সাগরপাড়াতে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে একজনকে। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।